গল্পকথন বেহাদর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প দ্বিতীয় মানব। আজ শুনবেন চতুর্থ এবং শেষ পর্ব। টুনটুনি তার মেকেনশট কম্পিউটারের সামনে বসে আছেন। সে খুব অবাক হয়ে কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে আছে। পর্দায় অরণ্যর ছবি। স্ক্রপ বুক বানানোর জন্য সে ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিগুলো কম্পিউটারে ঢুকিয়েছে। আগে তোলা ছবি এবং পরে তোলা ছবি পাশাপাশি দেখে তার খুবই অবাক লাগছে। প্রথম দিকে তোলা ছবিগুলোর সঙ্গে শেষের দিকে তোলা ছবির মধ্যে বড় অমিল আছে। চোখের মনির রঙে অমিল। প্রথমে যে ছবিগুলো তোলা হয়েছিল সেখানে চোখের মনির রং কালো, এখনকার ছবিতে হালকা নীল। মানুষের চোখের মনির রং কি পাল্টাতে পারে? অসম্ভব। মানুষ গিরগিটি না যে রং পাল্টাবে। তাহলে কি ডিজিটাল ক্যামেরায় কোনো গন্ডগোল হয়েছে? সেই সম্ভাবনাও ক্ষীণ। কারণ টুনটুনির মনে আছে, সে খালি চোখে দেখেছে অরণ্যের চোখের রং হালকা নীল। যদি দেখা যায় যে মানুষটার ইচ্ছেমতো চোখের মনির রং পাল্টাতে পারে, তাহলে মন্দ হয় না। টুনটুনির ইচ্ছা করছে অরণ্যকে জিজ্ঞেস করতে। সেটা সম্ভব না, কারণ টুনটুনির বাবা অরণ্যকে লোক দিয়ে সাভার পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠিয়েছেন বলেননি, জিজ্ঞেস করার পরেও বলেননি। শুধু বাবাকে খুব চিহ্নিত মনে হয়েছে। তিনি অরণ্যকে নিয়েই চিহ্নিত, এটা বোঝা যাচ্ছে। কারণ তিনি টুনটুনিকে ডেকে বলেছেন, তুমি যখন তখন খলিলুল্লাহর ঘরে যাবে না। টুনটুনি বলেছে, কেন যাব না? আমি নিষেধ করেছি, সেই জন্য যাবে না। তুমি নিষেধ করছো কেন? নিষেধ করছি কারণ তুমি একটি অল্প বয়সী মেয়ে। হুটহাট করে একটা যুবক ছেলের ঘরে কেন ঢুকবে? বাবা, অরণ্য কিন্তু আমাকে মা ডাকে। সে তোমাকে মা ডাকুক, খালা ডাকুক, দাদি ডাকুক, কিচ্ছু আসে যায় না। আমি তোমাকে যেতে নিষেধ করছি, তুমি যাবে না। রেগে যাচ্ছ কেন বাবা? রেগে যাচ্ছি না। আমার যা বলার আমি সহজভাবেই বলছি। তুমি মোটেই সহজভাবে কিছু বলছো না। তোমার গলার স্বর নিচু, এটা ঠিক আছে, কিন্তু রাগে তোমার হাত পা কাঁপছে। তোমার চোখ লাল হয়ে আছে। আমার ধারণা তুমি অসুস্থ। তুমি কি দয়া করে একজন ডাক্তার দেখাবে? মাহতাব সাহেব জবাব দেননি। তিনি মেয়ের সামনে থেকে সরে গিয়েছেন। তার কিছুক্ষণ পরেই বাসায় ডাক্তার আসতে দেখে টুনটুনি ভাবল বাবা তার নিজের জন্য ডাক্তার এনেছেন। দেখা গেল ঘটনা তা না। ডাক্তার অরণ্যের জন্য এসেছে। ব্লাড প্রেশার মাপছে, রক্ত নিচ্ছে, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। টুনটুনি নিশ্চিত তার বাবা অরণ্যকে নিয়ে খুব চিহ্নিত। টুনটুনি চিহ্নিত হবার মতো কিছু দেখছে না। মানুষটা রহস্যময় এবং বিস্ময়কর, কিন্তু চিহ্নিত হবার মতো না। মানুষ চিহ্নিত হবে হিংস্র জন্তু দেখে, দুষ্টু মানুষ দেখে। অরণ্য হিংস্র জন্তু না, দুষ্টু মানুষও না। টুনটুনি অরণ্যের ছবি প্রিন্ট আউট দিয়েছে। কালার প্রিন্টার থেকে ছবি প্রিন্ট হচ্ছে। কি সুন্দর ছবি! মাহতাবুদ্দিন তার সাভারের বাগানবাড়ির পুকুর পাড়ে বসে আছেন। তার পাশে জালাল খা বসে আছে। পুকুর পাড়ে দ্বিতীয় কোনো প্রাণী নেই। মাহতাবুদ্দিন কঠিন নিষেধ জারি করেছেন, পুকুর পাড়ে যেন কেউ না আসে। পুকুরে খলিলুল্লাহকে নামানো হয়েছে। বেশ কিছুক্ষণ হলো সে ডুব দিয়েছে, এখনো ভাসেনি। মাহতাবুদ্দিন বললেন, জালাল, দেখতো কতক্ষণ পার হয়েছে? জালাল খা বললেন, 17 মিনিট। 17 মিনিট একটা মানুষ ডুব দিয়ে আছে। পানিতে নামানোর সময় একটা হাফ প্যান্ট পরে নেমেছে, এখনো ভেসে ওঠেনি। তোমার কাছে কি কোনো ব্যাখ্যা আছে? না। কোনো ব্যাখ্যা নেই? না। কোনো মানুষের পক্ষে কি এই কাজটা করা সম্ভব? জালাল খা গম্ভীর গলায় বললেন, মানুষের ক্ষমতা সীমাহীন। তার পক্ষে অনেক কিছুই সম্ভব, কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচা সম্ভব না। মাহতাবুদ্দিন বললেন, লোকটা অক্সিজেন ছাড়া বেঁচে আছে? জালাল খা বললেন, হ্যাঁ। মাছ যেমন পানি থেকে অক্সিজেন নেয়, সে কি এইভাবে নিচ্ছে না? না। কিভাবে বুঝলি না? অক্সিজেন নিলে তাকে কার্বন ডাই অক্সাইড ছাড়তে হতো, তা সে করছে না। যদি করত, পানিতে বুদবুদ দেখা যেত। পানিতে বুদবুদ দেখছি না। আরেকটা সম্ভাবনা আছে। কি সম্ভাবনা? আমাদের অরণ্য যদি তার শরীরবৃত্তীয় সমস্ত কর্মকাণ্ড বন্ধ রাখে, তাহলে অক্সিজেনের প্রয়োজন পড়বে না।
সেটা কি সম্ভব? প্রাচীন মুনি ঋষিরা করতে পারতেন বলে বইপত্রে পড়ি। যোগী সাধকরাও নাকি পারেন, তবে আমার কাছে বিশ্বাসযোগ্য না। তোমার এই সেপসিমেন আর যাই হোক, কোনো মুনি ঋষি না, যোগী সাধকও না। মাহতাবুদ্দিন বললেন, সে কে? জালাল খা বললেন, জানি না। আমি একটা হাইপোথিসিস দাঁড়া করানোর চেষ্টা করছি। কি হাইপোথিসিস? এখনো তেমন কিছু দাঁড়া করাতে পারিনি। ভাবছি আমাদের এগোতে হবে লজিকের মাধ্যমে, প্রসেস অব এলিমিনেশন পদ্ধতি। জালাল খা সিগারেট ধরালেন, ঘড়ি দেখলেন, 25 মিনিট পার হয়েছে। মানুষটা এখনো পানিতে ডুব দিয়ে আছে। মাহতাবুদ্দিন বললেন, প্রসেস অব এলিমিনেশনটা কি? জালাল খা বললেন, প্রথমে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে অরণ্য নামের জিনিসটি মানুষ না অন্য কিছু। যদি মানুষ হয় তাহলে এক ধরনের যুক্তি, আর যদি অন্য কিছু হয় তাহলে অন্য ধরনের যুক্তি। মাহতাবুদ্দিন বললেন, অন্য কিছুটা কি হতে পারে? রোবট হতে পারে। রোবট? হ্যাঁ, রোবট। দেখতে মানুষের মতো, কথাবার্তা মানুষের মতো। যেহেতু রোবট, তার অক্সিজেনের প্রয়োজন পড়ছে না। সে পানির নিচে যতক্ষণ ইচ্ছা থাকতে পারবে। তোর ধারণা সে রোবট? আমার কোনো ধারণা নেই। প্রসেস অব এলিমিনেশনের ভেতর দিয়ে যেতে হলে প্রথমে তাকে রোবট ভাবতে হবে। তারপর যুক্তি দিয়ে দেখাতে হবে সে রোবট না। তখন রোবট ক্যাটাগরি বাদ পড়বে। মাহতাবুদ্দিন ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, সে রোবট না। তার ব্লাড টেস্ট করা হয়েছে। ব্লাডের গ্রুপ ও পজিটিভ। ইউরিন টুল অব এক্সামিনেশন করা হয়েছে। ইসিজি করা হয়েছে। প্রেশার মাপা হয়েছে। এক্স-রে নেওয়া হয়েছে। সবকিছুই সাধারণ মানুষের মতো, শুধু হার্ট সামান্য অ্যানজাল্ট। জালাল খা বললেন, তাহলে তাকে বরং মানুষ হিসেবে ধরে নিয়ে এগোতে থাকি। ধরা যাক সে মানুষ, তবে অস্বাভাবিক ক্ষমতাসম্পন্ন মানুষ, হোমোসোপেরিয়ার। মাহতাবুদ্দিন বললেন, হোমোসোপেরিয়ার ব্যাপারটা কি? তুই আগেও একবার বলেছিস। জালাল খা বললেন, জন বেরেসফোর্ড নামের একজন লেখক দ্য হামসেম্পার্ট উইন্ডার নামে একটা বই লিখেছেন। বইটা 1911 সনে প্রকাশিত হয়েছিল। এই বইতে তিনি হোমোসেপিয়েন্সের কথা প্রথম বলেছিলেন। তার ধারণা, পৃথিবীর বর্তমান মানব সম্প্রদায়ের পরিবর্তে নতুন মানব সম্প্রদায় চলে আসবে। তারা দেখতে মানুষের মতো হলেও তাদের থাকবে অস্বাভাবিক ক্ষমতা। এরাই পৃথিবী শাসন করবে। এরাই গ্রহ নক্ষত্র জয় করে চারিদিকে ছড়িয়ে পড়বে। এরা আসবে কোত্থেকে? মিউটেশনের মাধ্যমে মানুষের ডিএনএ পরিবর্তন হয়ে হোমোসেপিয়র তৈরি হবে। এরা হলো কার্টুনে দেখা কল্পনার সুপারম্যান। ডারউইনের বিবর্তনবাদ, বিবর্তিত হয়ে মানুষ এরকম হবে? জালাল খা বললেন, ডারউইনের বিবর্তনবাদের সমস্যা হচ্ছে এই থিওরি অতীতের বিবর্তনের ধরা বলতে পারে, কিন্তু ভবিষ্যতে কি বিবর্তন হতে যাচ্ছে তা বলতে পারে না। মানুষের ডিএনএর পরিবর্তনটা কিভাবে হবে ডারউইনের থিওরি সেটা বলছে না। হঠাৎ করে একজন হোমোসেপিয়র তৈরি হবে না। কি পৃথিবীর বিভিন্ন জায়গায় এদের দেখা যাবে তাকেও বলতে পারছে না। জালাল, তোর ধারণা খলিলুল্লাহ নামের মাটি কাটা কুলি একজন হোমোসেপিয়র হতে পারে? তার অস্বাভাবিক ক্ষমতা তো চোখের সামনে দেখছি। যন্ত্রপাতির উপর তার কি পরিমাণ দখল সেটাও দেখতে পাচ্ছি। আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় একটাই, অরণ্যর সঙ্গে কথা বলা, তার সাহায্য নিয়েই বের করা সে কে, তার ডিএনএর সিকোয়েন্সগুলি কি তা জানা। যে পড়াশোনা জানে না তাকে পড়াশোনা শেখানো। সে যদি হোমোসেপিয়র হয় তাহলে মানব সম্প্রদায়ের অর্জিত জ্ঞানের সবটুকু সে নিজের ভেতর অতি দ্রুত নিতে পারবে। মাহতাবুদ্দিন বললেন, কতক্ষণ পার হয়েছে দেখতো? 1 ঘন্টা 15 মিনিট। তাকে কি ডেকে তুলবো, না সে আরো কিছুক্ষণ পানিতে থাকবে? জালাল খা বললেন, থাকুক পানিতে। আমাকে তুই একটা কাগজ কলম দে। তাকে যেসব প্রশ্ন করব তা লিখে ফেলি। থাক, কাগজ কলম লাগবে না। জালাল খা পুকুরের দিকে তাকিয়ে আছেন। মাহতাবুদ্দিনও তাকিয়ে আছেন। কেউ কোনো কথা বলছেন না। পুকুরের পানি শান্ত। সেখানে কোনো আলোড়ন নেই। জালাল খা মাহতাবুদ্দিন সাহেবের বাগানবাড়ির বসার ঘরে সোফায় বসে আছেন। তার সামনে বেতের চেয়ারে খলিলুল্লাহ বসে আছে। সব মিলিয়ে পানিতে সে 2 ঘন্টা 26 মিনিট ছিল। 1 ঘন্টা হলো সে পানি থেকে উঠে এসেছে।
সামান্য কিছু খাওয়া দাওয়া করে সে এসে বসেছে বসার ঘরে। জালাল খাঁ তার সঙ্গে কিছু কথা বলতে চান। মাহতাবুদ্দিনেরও এই আসরে থাকার কথা ছিল। তার হঠাৎ প্রবল মাথার যন্ত্রণা শুরু হয়েছে বলে তিনি অন্য একটা ঘরে দরজা জানালা বন্ধ করে শুয়ে আছেন। তার মাইগ্রেনের সমস্যা আছে। হঠাৎ হঠাৎ মাইগ্রেনের ব্যথা উঠে তার জগৎ সম্পূর্ণ এলোমেলো করে দেয়। আজকের মাথা ব্যথার ধরন সেরকম। জালাল খাঁ অরণ্যের দিকে তাকিয়ে বললেন, কেমন আছো? অরণ্য বলল, ভালো আছি। পানির নিচে থাকতে কেমন লাগে? ভালো লাগে। শুকনোয় থাকতে ভালো লাগে নাকি পানিতে থাকতে ভালো লাগে? দুটোই ভালো লাগে। তোমাকে আমি কিছু প্রশ্ন করব, জবাব দিবে? জি, দিব। তোমার কিছু অস্বাভাবিক ক্ষমতা যে আছে, এটা তুমি জানো? আগে জানতাম না, এখন জানি। তুমি পানিতে ডুবে থাকতে পারো, এটা দেখলাম। এছাড়া আর কি পারো? শূন্যেও ভেসে থাকতে পারো? পারি। জালাল খাঁ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন। নিজেকে সামলে নিয়ে আবারও বললেন, তুমি শূন্যে ভেসে থাকতে পারো? পারি। তাহলে ভেসে দেখাও। এখন পারবো না। কখন পারবে? যখন আশেপাশে কেউ না থাকে তখন পারি। কতক্ষণ ভেসে থাকতে পারো? অনেকক্ষণ পারি। তুমি কে এটা বলো। আমি জানি না আমি কে। তোমার কি জানতে ইচ্ছা হয় তুমি কে? না, কিন্তু আমি জানতে চাই তুমি কে। তুমি আমাকে সাহায্য করো। তুমি সাহায্য করলেই আমি তোমার ব্যাপারে জানতে পারবো। তুমি সাহায্য না করলে পারবো না। আচ্ছা শোনো, তুমি কি রোবট? রোবট কি? রোবট হলো যন্ত্রমানব, যাদের ক্ষুধা তৃষ্ণা নেই, আবেগ নেই। তোমার ক্ষুধা তৃষ্ণা আছে? আছে। আবেগ আছে? কষ্ট পেলে কাঁদো? না। কষ্ট পেলে কাঁদো না? কখনো তোমার চোখে পানি আসেনি? একবার এসেছে। সেটা কখন? আম্মাজি তার মার কথা বলছিল। তার মাকে সে কখনো দেখে নাই। মার কথা বলতে গিয়ে সে এত মন খারাপ করলো যে আমার চোখে পানি এসে গেল। এর অর্থ হচ্ছে তোমার আবেগ আছে। আচ্ছা, তুমি তোমার বাবা মাকে মনে করতে পারো? তারা কোথায়? জানি না। বাবা মার কথা কিছুই জানো না? আমার কিছু মনে নাই। একবার আমার খুব বড় অসুখ হয়েছিল। অসুখ হবার পর অসুখের আগের সবকিছু ভুলে গেছি। কি অসুখ হয়েছিল? মাথার যন্ত্রণা। দুঃস্বপ্ন দেখতাম। কি দুঃস্বপ্ন? নানান রকম কলকব্জা ঘুরছে। অদ্ভুত অদ্ভুত যন্ত্র। অসুখের সময় বড় কষ্ট করেছি। জালাল খাঁ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যন্ত্রের কথায় মনে পড়ল, তুমি নষ্ট যন্ত্রপাতি ঠিক করতে পারো। এই প্রমাণ আমরা দেখেছি। যে নষ্ট যন্ত্র ঠিক করতে পারে সে যন্ত্র বানাতেও পারে। তুমি যন্ত্র তৈরি করতে পারবে? কি যন্ত্র? আমাদের জানা নেই এমন যন্ত্র। আপনি বলেন কি যন্ত্র বানাতে চান? জালাল খাঁ আগ্রহ নিয়ে বললেন, একটা টাইম মেশিন কি বানানো যায়? এইচজি ওয়েল্ড এর টাইম মেশিন। সেই মেশিনে কি হয়? সেটা একটা অদ্ভুত মেশিন। এই মেশিনে করে মানুষ অতীত থেকে বর্তমানে আসতে পারে, বর্তমান থেকে ভবিষ্যতে যেতে পারে। আপনার কথা বুঝতে পারছি না। জালাল খাঁ উত্তেজিত ভঙ্গিতে হাত পা নেড়ে এমন ভঙ্গিতে কথা বলা শুরু করলেন যেন টাইম মেশিন বানাতে পারে এমন একজন ইঞ্জিনিয়ার তার সামনে বসে আছে। ব্যাপারটা কি শুধু বোঝানোর অপেক্ষা? বোঝানো হয়ে গেলে টাইম মেশিন তৈরি হয়ে যাবে? তাৎক্ষণিক ডেলিভারি? মেশিনটা হবে এরকম। মনে করো আমি মেশিনটায় বসলাম, সুইচ টিপলাম, অমনি আমি চলে গেলাম অতীতে, যখন আমার বাবার বয়স মাত্র 7 বছর। এই যন্ত্র তৈরি করা যাবে না। কেন তৈরি করা যাবে না? নিয়মের মধ্যে পড়বে না। কিসের নিয়ম? জগতের নিয়ম। এই যন্ত্র তৈরি হলে জগতের নিয়মে গন্ডগোল হয়ে যাবে। জগতের নিয়মে গন্ডগোল হয় এমন কিছু জগৎ তৈরি করতে দেয় না। জালাল খাঁ নিঃশ্বাস ফেলে বললেন, তুমি ঠিকই বলেছ। টাইম মেশিন ফিজিক্সের সূত্র গ্রহণ করে না। ধরো আমি যদি অতীতে ফিরে গিয়ে আমার 7 বছর বয়সী বাবাকে মেরে ফেলি, তাহলে কি হবে? তাহলে আমি কিভাবে বেঁচে থাকব? আমার বাবাই তো 7 বছর বয়সে মারা গেছেন। তিনি বড় হয়ে বিয়ে করতে পারেননি। কাজেই আমার জন্ম হয়নি। তাহলে আমি কোথা থেকে এলাম? অরণ্য এক দৃষ্টিতে জালাল খাঁর দিকে তাকিয়ে আছে। তার চোখে চাপা কৌতূহল, যেন সে কিছু বলতে চায়। জালাল খাঁ বললেন, তুমি কিছু বলবে?
আমি আম্মাজির জন্য একটা যন্ত্র বানাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। কার জন্য যন্ত্র বানাবে? টুনটুনির জন্যে? জি। কি যন্ত্র? আম্মাজি এই যন্ত্রে তার মায়ের কথা শুনতে পাবে। অনেক কাল আগে যে সব কথা বলেছিল সেসব কথা। কিভাবে? মানুষের কথা নষ্ট হয় না, মানুষের কথা থেকে যায়। ঘরের দেয়ালে থাকে, বাতাসে থাকে। সেখান থেকে কথা বের করে আনা যাবে। কিভাবে? সেটা আপনাকে বুঝায় বলতে পারবো না। আমি বুঝতেছি, কিন্তু আপনাকে বোঝাতে পারবো না। যন্ত্রটা তৈরি করতে তোমার কি লাগবে? কলমের মতো একটা যন্ত্র যে আপনার কাছে আছে সেটা লাগবে। আরো কিছু জিনিস লাগবে। তোমার যা যা লাগবে সবই আমি জোগাড় করে দেব। তুমি যন্ত্রটা বানাও। আমরা এই যন্ত্রের নাম দেব পাস্ট রেকর্ডার, পিআর। বাংলায় তার নাম হবে অতীত কথন। আচ্ছা, তুমি কি যন্ত্রটা একা একা তৈরি করতে পারবে? তোমাকে সাহায্য করার লোক লাগবে না? আমাকে সাহায্য করার লোক আছে। কোথায় আছে? অরণ্য জবাব দিল না, চুপ করে বসে থাকলো। সে এখন তাকিয়ে আছে তার পায়ের বুড়ো আঙুলের দিকে। বুড়ো আঙুল ওঠানামা করছে। জালাল খাঁ তার দিকে ঝুঁকে এসে বললেন, তুমি কে? অরণ্য বলল, আমি জানি না আমি কে। বলেই সেও জালাল খাঁর দিকে ঝুঁকে এসে বলল, আপনি কি জানেন আপনি কে? জালাল খাঁ হতাশ গলায় বললেন, আমিও জানি না আমি কে। হাবিবুর রহমান সাহেব চিকিৎসার জন্য ঢাকায় চলে এসেছেন। খালি হাতে আসেননি। ৩ কেজি মাসকালের ডাল, ৫ কেজি কালিজিরা পোলাওয়ের চাল, ২টা বিশাল সাইজের মিষ্টি কুমড়া নিয়ে এসেছেন। তিনি হাত বাড়িয়ে মাহতাব সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করলেন। হ্যান্ডশেকের পর কোলাকুলি করলেন। মাহতাব সাহেবের বাড়িঘর দেখে বেচারা পুরোপুরি হকচকিয়ে গেছেন। এই জিনিস তার কল্পনাতেও ছিল না। বসার ঘরের মেঝের অর্ধেকটা মার্বেলের, বাকি অর্ধেক মনে হচ্ছে কাচের। নিচ থেকে সবুজ আলোর আভা আসছে। হাবিবুর রহমান সাহেব বললেন, ভাই সাহেব ভালো আছেন? মাহতাবুদ্দিন বললেন, ভালো আছি। যাকে পাঠিয়েছিলাম খলিলুল্লাহ, সে কেমন আছে? সেও ভালো আছে। তার মাধ্যমেই আপনার সঙ্গে পরিচয়। জগতের কি অদ্ভুত লীলা! অদ্ভুত লীলা তো বটেই। জনাব, আপনি বলেছিলেন আমার চিকিৎসার ব্যবস্থা করবেন। মাহতাবুদ্দিন শুকনো গলায় বললেন, চিকিৎসার ব্যবস্থা অবশ্যই করা হবে। আপাতত বিশ্রাম করুন। আপনাকে গেস্ট রুম দেখিয়ে দেবে। শুক্রিয়া। জনাব, খলিলুল্লাহর সঙ্গে একটু কথা বলি। সে আছে কোথায়? সে ভালো মতোই আছে। তার সঙ্গে আপনার কথা বলার প্রয়োজন দেখছি না। না না, কোনো প্রয়োজন নাই। সে থাকবে তার মতো, আমি থাকবো আমার মতো। আমার খুবই ভালো লাগছে যে আপনার আশ্রয়ে এসে দরিদ্র মানুষটার একটা গতি হয়ে গেল। সবই আল্লাহর ইচ্ছা। আমরা উপলক্ষ মাত্র। জনাব, কেবলা কোন দিকে? ৩ ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। মাগরিবের ওয়াক্তও হয়ে গেছে। আপনি আপনার ঘরে যান। কেবলা কোন দিকে তা আপনাকে দেখিয়ে দেবে। জায়নামাজ এনে দেবে। জায়নামাজ আমার সঙ্গেই থাকে জনাব। জায়নামাজ আর কোরআন শরীফ, এই ২টা জিনিস ছাড়া আমি ঘর থেকে বের হই না। ছোটবেলার অভ্যাস। মাহতাবুদ্দিন বসার ঘর থেকে বের হলেন। এখন সন্ধ্যা হয় হয়। বাসায় যখন থাকেন সন্ধ্যাবেলা ছাদে হাঁটাহাঁটি করেন, সূর্যাস্ত দেখেন। গ্রামে সূর্যাস্ত দেখার একরকম আনন্দ। শহরে দালান কোঠার ঘরে খলিলুল্লাহকে নিয়ে আসা হয়েছে। এই ঘরটিও তালাবদ্ধ। তাতে খলিলুল্লাহর কোনো সমস্যা হচ্ছে না। সে নিজের মনেই আছে। এই ঘরটা বেশ বড়। ঘরের মেঝেতে পাটি বিছানো। পাটি ভর্তি হাজারো খুঁটিনাটি যন্ত্রপাতি। ২টা কম্পিউটারের মাদারবোর্ড, একটা মনিটর, ইলেকট্রিকের তার, সোল্ডারিং গান। খলিলুল্লাহ যা যা চেয়েছে জালাল খাঁ সবই জোগাড় করে দিয়েছেন। তাকে নিয়ে ইলেকট্রনিক্সের দোকানে ছেড়ে দিয়েছেন। সে যা যা চেয়েছে সবই তাকে দেয়া হয়েছে। প্রায় ৫ কেজি ওজনের একটা মোমের টুকরার উপর জিনিসগুলি বসেছে। মোমের টুকরাটি মনে হয় মূল বেস। প্রতিদিন তাকে প্রচুর বরফ দিতে হচ্ছে। বরফ কি জন্য লাগছে কে জানে। বরফের আপাতত কোনো ব্যবহার দেখা যাচ্ছে না। মাহতাবুদ্দিন খলিলুল্লাহর ঘরের জানালার কাছে এসে দাঁড়ালেন। জানালায় টোকা দিয়ে বললেন, কেমন আছো খলিলুল্লাহ? খলিলুল্লাহ মুখ তুলল না। কাজ করতে করতে বলল, ভালো আছি। যন্ত্র তৈরি হচ্ছে? জি। এই যন্ত্রে অতীতের কথা শোনা যাবে? জি। শুধু শোনা যাবে না, ছবিও দেখা যাবে।
বলো কি, ছবিও দেখা যাবে? জি। যন্ত্রটা এই ঘরে ফিট করা হয়েছে, কাজে এই ঘরে 15, 20, 20 বছর আগে কি হয়েছিল সেটা দেখা যাবে। এমন যন্ত্র সত্যি তৈরি হবে? জি হবে। হবে না, হয়েছে। আমি পরীক্ষাও করেছি। মাহতাবুদ্দিন আগ্রহের সঙ্গে বললেন, পরীক্ষায় কি দেখলে? দেখলাম এই ঘরে একজন মহিলাকে তালাবদ্ধ করে রাখা হতো। মহিলার চোখ নীল। তাই দেখলে? জি। খুব ভালো যন্ত্র। পুরোপুরি তৈরি হোক, তারপর আমাকে খবর দিও। আমি এসে দেখে যাব। জি আচ্ছা। অন্ধকারে কাজ করছো কিভাবে? আমার অসুবিধা হয় না। অসুবিধা না হলে তো ভালোই। মাহতাবুদ্দিন আবার হাঁটতে শুরু করলেন। পুরোপুরি অন্ধকার না হওয়া পর্যন্ত তিনি ছাদের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটলেন। ঈশার নামাজের আজানের পর তিনি নিচে নামলেন। আজ সারাদিন টুনটুনির সঙ্গে দেখা হয়নি। মেয়েটির সঙ্গে দেখা হওয়া দরকার। বারেক খবর দিয়েছে টুনটুনির জ্বর। চারদিকে ভাইরাস ফিভার হচ্ছে। টুনটুনিকেও কোনো একটা ভাইরাসে ধরেছে কিনা কে জানে। টুনটুনি ঘর অন্ধকার করে শুয়েছিল। মাহতাবুদ্দিন ঘরে ঢুকে বাতি জ্বালালেন। টুনটুনি চাদর গায়ে বিছানায় শুয়ে আছে। তার চোখ লাল। মাহতাবুদ্দিন বললেন, জ্বর কি খুব বেশি রে মা? টুনটুনি বাবার প্রশ্নের জবাব না দিয়ে বলল, বাবা, তুমি আমাকে অরণের সঙ্গে দেখা করতে দিচ্ছ না কেন? তাকে নিয়ে ছাদের চিলেকোঠায় আটকে রেখেছ। আমাকে কেউ ছাদে যেতে দিচ্ছে না। মাহতাব সাহেব বললেন, খলিলুল্লাহ তোর জন্য কি একটা যন্ত্র বানাচ্ছে। যন্ত্রটা পেয়ে তুই খুব সারপ্রাইজড হবি। সেই সারপ্রাইজটা যেন নষ্ট না হয়, সেজন্যই তোকে যেতে দিচ্ছি না। যন্ত্রটা দিয়ে কি হয়? কি হয় আগে বললে তো সারপ্রাইজ থাকবে না। টুনটুনি বিছানায় উঠে বসতে বসতে বলল, বাবা, মানুষকে তালাবদ্ধ করে রাখতে তুমি খুব মজা পাও, তাই না? তার মানে? চিলেকুঠার ওই ঘরে তো তুমি আমার মাকেও তালাবদ্ধ করে রাখতে। মাহতাব সাহেব শান্ত গলায় বললেন, টুনটুনি, তোমাকে আমি বলেছি তোমার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে তালাবদ্ধ করে রাখা ছাড়া আমার দ্বিতীয় পথ ছিল না। টুনটুনি তাকিয়ে আছে। তার চোখ রক্তাভ। মাহতাব সাহেব বললেন, এভাবে তাকিয়ে আছো কেন? আর কিছু বলতে চাও? টুনটুনি বলল, না। রাত 1টা। মাহতাবুদ্দিন তার ঘরে বসে আছেন। তার সামনে মাথা নিচু করে বারেক দাঁড়িয়ে আছে। মাহতাব সাহেব বললেন, হাবিবুর রহমান সাহেবকে কাল ভালো ডাক্তার দেখাবার ব্যবস্থা করবে। বারেক বলল, জি করব। মাহতাবুদ্দিন সিগারেটে লম্বা টান দিয়ে শান্ত গলায় বললেন, খলিলুল্লাহর একটা ব্যবস্থা আজ রাতেই করতে হবে। কি ব্যবস্থা বুঝতে পারছো? পারছি। আর যাই করো, তাকে পানিতে ফেলবে না। পানিতে ফেললে কিছু করা যাবে না। এ অন্য জিনিস। বারেক চাপা গলায় বলল, স্যার, এই বিষয় নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না। আমাদের ইটের ভাটা আছে। ঠিক আছে, এখন যাও। রাত 2টা 20 মিনিটে খলিলুল্লাহকে হাত পা বেঁধে ইটের ভাটায় ফেলে দেয়া হলো। রাত 2টা 25 মিনিটে টুনটুনির জ্বর খুব বাড়ল। গা দিয়ে রীতিমতো আগুন বের হচ্ছে। মাহতাবুদ্দিন মেয়েকে বাথটবে শুইয়ে দিয়ে নিজেই গাড়ি নিয়ে ডাক্তার আনতে ছুটে গেলেন। জ্বরের ঘরে টুনটুনি পানির নিচে চলে গিয়েছে। তখন খুব অদ্ভুত একটা ব্যাপার হলো। টুনটুনি লক্ষ্য করলো সে পানির নিচে ডুবে থাকতে পারছে। তার কোনো সমস্যা হচ্ছে না। সে একসঙ্গে অসংখ্য নারী পুরুষের গলা শুনছে। সবাই বলছে, টুনটুনি, দ্বিতীয় মানব সম্প্রদায়ের জগতে স্বাগতম। তুমি এখন আমাদের একজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প দ্বিতীয় মানব। আজ শুনলেন চতুর্থ এবং শেষ পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এইরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।